নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। এটি স্পেশাল পর্ব, যেটা বোনাস পর্ব হিসেবে রয়েছে। আবির আবারও মেঘকে ডাকে। ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সব শক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তা কি অষ্টাদশী জানে? মেঘকে অতি সামান্য কারণে কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেই মেঘকে আগের থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব নয়। কত দুরাত নিঝুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে ব্যালকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিল। আবির ওপর থেকে স্ত্রীর দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমেদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তারপর থেকে আজ অবধি পারিবারিকভাবে কেউ কোথায় নিয়ে যায়নি তাকে। মেঘ, মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান। আবার কখনো খান বাড়ির 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ অবধি কোথাও যায়নি। ফুফুর জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু, বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কীভাবে কি বুঝবে, কীভাবে কি বলবে, সেটাই বুঝতে পারছি না। রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে হালিমা খান চা করছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু, দাও তো একটা চা, আমি করব। তুই পারবি না মা, হাত পুড়ে ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি বড় হয়ে গেছি, দেখছো না? তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি। আগামী মাসে 19-এ পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ে তো হয়েই গেছে। জামাই রেখে দেবো নাকি? মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেছে। মনে মনে বলল, জামাই ফিক্সড। এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে, তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা, কি শান্তি। মালিয়া খান ধীর স্থির কণ্ঠে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনে এত লজ্জা? মেঘ লাজুক হেসে বলল। মেঘের এই হাস্যর উজ্জ্বল লজ্জার কারণে অন্য কিছু একটি মালিয়া খানের বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে 2 ভাই নড়ে বসলেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে বোঝালেন, আম্মু, তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমেদ খান প্রফর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছু লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গেল। মনে সাহস ঝুঁকিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক দিয়ে বসেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলল, সবাই সবার আব্বু, আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল। তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধ শক্তি হবার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমার বাসায় সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসায় সবাই একসঙ্গে ঘুরতে যাই। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শোধালেন, তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়াকে নিয়ে যাও। আমি ইকবাল খানকে বলবো নি, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেককে, যেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদেরকে নিয়ে যাও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দেবো নে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলল, থাক, টাকা লাগবে না, আপনারা কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমার ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছে কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর সাথে যাবে, তবু মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল, বললাম তো কাউকে যেতে হবে না, আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়ে ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকে লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমেদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এই পর্যায়ে মেঘ বলে বসলো, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবো না।
আলী আহমেদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট কিনে নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বোনের প্রতিটি ভালোবাসায় বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুইভাবেই বিচ্ছেদ ঘটেছে। পারিবারিক সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছে। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের চিন্তাই ঘুরত। তার জন্য পারিবারিক দায়িত্ব ছেড়ে ব্যবসায় হাল শক্ত করে ধরেছে। বড় ভাইয়ের দেখা দেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের প্রতীক হয়ে গেছে। সেই সঙ্গে পরিবারের দুটো দায়িত্ব পড়েছে ইকবাল খানের ওপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নামা, ডাক্তার দেখানো, ঘুরে নিয়ে যাওয়া, সম্পূর্ণ দায়িত্ব ইকবাল খানের। অনেক চিন্তা ভাবনা শেষে আলী আহমেদ খান জানালেন তিনি আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে? মেঘ ছুটে গিয়ে আম্মু বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আলী আহমেদ খান আকলিমা খান মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে এসেছে। এর মধ্যে আবির নিচে এসেছে। মেঘ আবিরের দিকে তাকে টানা দুবার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসলো, চোখের ইশারাতে মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞাসা করলো, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে। কেন চাচ্ছ? মেঘ একদম পাগল করে ফেলেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে। কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কাটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপিকে নিয়ে ভাবা মানুষটা ফুপির সাথে সবার দেখা করানোর চিন্তাভাবনা আদমরা হয়ে যাচ্ছিল, অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলল ওনার নাকি কাজ আছে। কি এমন কাজ আছে ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছে। তানভীরকেও জানানো হয়েছে কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষ। যে যার মতো চলে গেছে ঘরে। আলী আহমেদ খান মোজাম্মেল খান দুজনই আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান আকলিমা খান মিম আদি সকলেই রুমে চলে গেছে। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেয়েকেও আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলের আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি আমার কাজ আছে শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত, কাজ আছে। আবির ওষ্ঠদায় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি বলেন আপনিই জানেন। আবির প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম আদি মেঘ তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে এসেছিল, তাই সাজাতে এমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কী ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্ত নিতে পারছে না। ভালোবাসা দিবস আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিশ নেই। সেই সকালে বেরিয়েছে, এখনও আসছে না। সবাই ব্যালকনিতে মেঘ রেডি হয়ে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল কাচের চুড়ি পরেছে। কানে আজ বড় দুটো দুল দিয়েছে। ঠোঁটে লাল টাকটুকু লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে সাথে হালকা করে দেওয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। আটচকে মেঘকে দেখে খানিক দ্রুত রূপে চলে গেছে। 20 মিনিটের মধ্যেই শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমে পড়েছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রঙে একটু বেশি ভাসছে। আবিরের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখে মাথা নিচে করে মুচকি হাসলো। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মেঘও ছুটলো। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবেন। ফুফিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও তুই চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুফি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করছিল, তাই বাসায় গিয়েছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুফির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক,
তুই মুড অফ করে থাকিস না, বাসার সকলের সঙ্গে কখন ঘোরার ইচ্ছে পূরণ হয়েছে সেটাই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর আদি, মিম সহ সকলে চলে এসেছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবিরা তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতি বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমেদ খান নিজেই মেঘকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প করছেন। সামনের দিকে 3 ভাই, মিম, আদি, মেঘ, এরপর 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুফির কথা জানতে মেঘ ইচ্ছে করে সামনে থেকে পেছনে এসেছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীরের কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজি শক্ত করে ধরে। মেঘ পেছন ফিরতে আবিরের চোখে ইশারা করলো সামনে না এগোনোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ঘুরিয়ে ফিরে তানভীরের দিকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি, ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রেখেছে। এই দৃশ্য দেখে কারো নজরে না পড়ে তার জন্য আড়াল হয়ে দাঁড়িয়েছে। আলিমা খান জান্নাতকে দেখে এগিয়ে গেছে। বাকিরা সেখানে দাঁড়িয়ে আছে। মাহিলা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝছি এখানে ঘুরতে এসেছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার, আজকের স্পেশাল দিন, সবাইকে নিয়ে ঘুরতে হবে, তার জন্যই আসলাম। জান্নাত এবার আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালোই আছে। হালিমা খান স্বামীর কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা এসেছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে ঘাড় ফিরিয়ে তাকে গাছের নিচে বসে থাকা মহিলার দিকে তাকালো। মালিয়া খান কিছুটা পিছিয়ে আলী আহমেদের কাছাকাছি এসে আস্তে করে বলেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। ওনাকে যে বলেছিলাম তো কিছু বলবেন না, আজকে তাহলে আমাদের বাসার দাওয়াত দেবনি, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত, কোনো সমস্যা নেই। মালিয়া খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলো, উনি তোমার আম্মু না? ডাকোটা একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো, আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিয়া খানকে বলল, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছেন সব কিছু। মালিয়া খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমেদ খানও কপাল কুঁচকালেন। মালিয়া খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমেদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেনি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিয়া খান এতটাই শকড যে কিছুটাই বলতে পারছে না। এদিকে আবির মেঘের হাত ধরে রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘকে জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পাচ্ছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক বাদে ভেবে প্রশ্ন করলেন, তোমার কবে বিয়ে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিয়া খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি, 14ই মে, মাসের 4 মাস পড়েছে। উপরে হয়ে গেছে জান্নাতের বিয়ে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বলনি তো। আসলে আন্টি, হুট করে বিয়ের তারিখ ঠিক হয়েছিল তো, এরকম প্রোগ্রামও করা হয়নি, এই জন্য আর বলা হয়নি। তা তোমার হাজব্যান্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন, দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিহা খানের চোখ মুখে ফ্যাকাশ হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত হয়েছিল ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো, কী হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন, মাথায় ওড়না দেওয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলের সালামের উত্তর দিয়ে তাকালেই সেই মহিলার দিকে। মহিলার মুখ দেখে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমেদ খানের সাথে। পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে, মুহূর্তে নিস্তব্ধতা ছেড়ে গেছে সব কিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মারিয়া খান, ইকবাল খান, পেছনে হালিমা খান, আকলিমা খান এক পলকে দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। বুকের ভেতরের
ভয়ের হৃৎপিণ্ড ছুটছে এদিক থেকে সেদিক, হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন, কী হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। আবিরের হাত ছাড়াতেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কোণের ওপর চেপে ধরে রাখলো। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতে আবির মলিন এসে প্রখর তপ্ত স্বরে বলল, হে রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখ পাড়ে তাকিয়ে আছে, কপালে ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর্ণ রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়, পরিস্থিতি সামলানোর আগে ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতাভাবে মেঘের কপাল নাক থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বুঝালো। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহমুদা খানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আফা। মিমা আদি একবার আব্বুর দিকে তাকাচ্ছেন, আবার মহিলার দিকে দেখছেন, এবার ঘাড় ফিরিয়ে বাকিদের দেখছে। হালিমা খান, আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, শুধু 2 বার ছবিতে দেখেছিল, তাই তেমন চিনতে পারছে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিয়া খান এখনও নিশ্চুপ। জান্নাতের বিষয়টা এখনও স্বাভাবিক হতে পারছে না, তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমেদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিমার আদি দুজনেই বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করলো, আব্বু উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছে না, নিজের সন্তানের সামনে বোনকে কী দিয়ে পরিচয় দেবে সেটা বুঝতে পারছে না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছেন মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কে, কোথা থেকে, কিভাবে উত্তর দিতে পারছে না। দীর্ঘ সময় নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞাসা করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমেদ খানের বুকটা ভেতরটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ট স্বরে বলল, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত কোনো শব্দই নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আমার প্রশ্ন করছে, মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কে বলবে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের কান্না গলায় আটকে আছে। এত বছর পর ভাইদের সচ্চক্ষে দেখেছেন, ঠিকমতো কথা বলতেও পারছিলেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বলেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন, প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটি সদস্যের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ সকলে আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছেন। সন্তানের প্রশ্ন উত্তরে না পারছেন সত্যি বলতে, আর না পারছেন এড়িয়ে যেতে। মেঘ আবির দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতে মেঘ বিড়বিড় করে বলল, ফুপ্পি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5 থেকে 10 মিনিটের গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশের স্তব্ধ রেখেই সকলে বাসায় ফিরে এসেছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিমাদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘণ্টাখানেক আলোচনা করেছে। 3 ভাইয়ের মনে কী চলছে কে জানে। 3জনের রুমে বসে আছে, কী ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আসবার বেরিয়ে পড়েছে। টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে বর্ণাদের এলাকায় এসেছে, কিন্তু বর্ণার কোনো হদিশ নেই। আজকে স্পেশাল দিনে বর্ণাকে দেখতে পাবে ভেবেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যা বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, এই মেয়ে কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে কথা বলাতেই বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায়। কেন? আমি তোমাদের বাসায় গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। মানে? আসতে বলছি, আসো বলে তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে, ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এসে কল দিয়েছেন কেন? এটা ভেবেই পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়েল দিয়ে মুখটা মুছে ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থা নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখতে দেখে সুধায়, ছোট আপু পাগলের মতো কোথায় ছুটছিস? সামনেই। কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তুই টিভি দেখ।
বলে বন্যা দৌড় দিয়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভি দাঁড়িয়ে আছে। তানভিকে দেখা মাত্র দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলার ওড়না পেঁচানো, চুলে অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করলো। বন্যা কিছু বলার আগে তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছে কেন? আর চুলের এই দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়নার মাথায় দিতে দিতে নিরুত্তর কণ্ঠে জবাব দিল, ঘুমাইছিলাম। অসময়ে ঘুমাই কেন? সন্ধ্যাবেলা ঘুমাতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতির কি অবস্থা দেখি? বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলেছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখলো। এরপর ধীর স্তরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিন্তু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিকমতো খেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালে নিয়ে আসলাম, কিছু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবে না তাই আসেনি। আমি ওষুধ খাচ্ছি, আজ থেকে এগুলো খাবা। আন্দাজি আনিনি, ডাক্তারের সাথে কথা বলেই এনেছি, একটু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসী কথা আসছে কোথা থেকে? আমি বলেছিলাম। আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও। নাও। এতগুলো কেন এনেছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার ছিল বলো, এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছু দরকার নেই আমার। মেয়ে কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দেন প্লিজ। বোন একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলেই নিজেই কল দেবে। বন্যা চিন্তিত স্বরে শুধালো, কী হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলছে, জানোই তো, বোনু অল্পতেই হাইপার হয়ে যায়, ওই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ের কথাই ঘুরছে। বাসায় আবার কোনো সমস্যা হয়নি তো? বন্যার মাথার আসছেই না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? মনে উদ্বিগ্ন কণ্ঠে আবার প্রশ্ন করলো, বাসায় কি সমস্যা হয়েছে বলবেন না? প্লিজ বলুন। বোনকে জিজ্ঞাসা করো, বোনই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল সেই দিকে। এদিকে বাসায় শীতল পরিবেশে দেখে মেঘের খুব ইচ্ছে হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুফুর সঙ্গে কথা বলেছে বেশিক্ষণ যাবৎ। হঠাৎই আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ ব্যালকনি থেকে আবিরকে দেখে নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো, আবির ভাই। আবির চোখ মেলে তাকালো আর চোখে কিছুই বলো না। মেঘ আবারও ডাকলো, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগছে, আবুর নিস্তব্ধতা আমার খুব ভাবাচ্ছে। আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আব্বুর খুব কষ্ট পাচ্ছেন? জানাতপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আব্বুর কষ্ট পাওয়াটা আহামরি কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরও যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাববে, থাকলে ভাবুক। আমার না ইহক আশিক ভাইয়ার বউ তো বউ। আমি যেটা চাইছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু আর মামুনি কি করবে, তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলেছে। তার মানে এসব আপনার প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছেন আমার জন্য জান্নাতুকে এনেছেন, তোর জন্যই তো এনেছি। ফুফি তো তোর না, চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য এনেছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো তবে এই শহরের শিক্ষকদের অভাব ছিল না। তারা হোক তোকে দায়িত্ব হিসেবে পড়িয়ে যেতে পাস করাতে পারতো। কিন্তু ফুফির সাথে কীভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুফির সংস্পর্শে আসা যাবে। আরেকটা ইচ্ছে, বউ বানানোর চিন্তা, ওটা আসলে শুরুতেই ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কীভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন এটা জানলে সবাই শিওর হয়ে নিত আমার জান্নাতের সঙ্গে সম্পর্ক আছে। এই জন্য মূলত তানভীরের দিকে আনানো, কিন্তু তাতে কোনো লাভই হলো না। মেয়ে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আপনি খুব চালাক। মাগনা হিটলার বলি না এমনিতেই আপনাকে। চালাক হতে হলে কোথায় পারতাম, নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নিই। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20 থেকে 25 মিনিট পর আবির দরজায় আসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখলো আবির, মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নি। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ।
আপনি নুডলস রান্না করতেও পারেন? জি ম্যাডাম। আপনি কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাবা, এত কনফিডেন্স! হুম। মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই হুঁ শব্দ শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আশায় আবির শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালের চুল লেপ্টে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। তারিগুলোতে চোখ পড়তেই অষ্টাদশীর ঠোক গেল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়ি থেকে নজর পড়তেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কোনোভাবে স্পর্শ করে গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনাটা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদু হেসে শুধালো, কী হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আড়ালো, আবির মানুষটাই আগে করেই সমস্যা। মায়ের চাদর ধরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুপ্ত অনুগ্রহ করে তুলেছে। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবে না তো? না। ধমক দিবেন না? না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি। আমি বলতে মেঘের ফোনের কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিতেই দেখলো মিরাজের কল। আবিরের চোখে মিরাজ নাম পড়া মাত্রই আবিরের রাগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হয়ে উঠতে শুরু করেছে, চোখ রক্তাক্ত হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপর আবার কল দিয়েছে। আবির ফ্লোরের নিচে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকে স্পেশাল দিন, আবির মেঘকে একটু সময় দিতে পারেনি। তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে অশান্ত করবে। কিন্তু মিরাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিরাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিরাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্র আবিরের খান থেকে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রশস্থানের শব্দ শুনেই কার ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিরাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইন 14টা বাজিয়ে দিয়েছিস তুই। আমার বেবি বলবি না বানান, আমায় বেবি বলবি না বানর। তুই জীবনও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরও বারবার কল করছিস কেন? আমার কপালটাই খারাপ। দূর, ভাল লাগে না, বাই। মেঘের আগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিয়েছে, কল কেটের আগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ কমে কমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিরাজ তামিমকে প্রথম দিকে ওয়ার্নিং দেওয়াটা দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত ওদের আচরণ নিজের অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেয়েকে ভালোবেসে বেবি রাখতে পারলো না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দায় গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেকের পর আবির আবারও নিচে এসেছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লি শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলে সজাগ হয়ে গেছে। আবিরের আম্মুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘেমেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিয়া খানের কান্না, বাকি দুজনও থামতে পারছেন না, হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমেদ খানকে নিয়ে বের হয়ে গেছে। এদিকে মেঘকে অঝোর কাটছে। বড় আব্বুর সঙ্গে কেউ নেই, নিতে হবে ওকে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেইন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টো বাজতেই আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে 2 গালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার হাই হয়ে গেছে। পর্বটা কিন্তু শেষ হয়ে গেল। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।